স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। ঋতুপর্ণদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারা। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় সেরা ৩ রানার্স আপে জায়গা হয়েছে বাঘিনীদের। এতেই প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দ্বারা এই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন ৮-০ গোলের বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় ৮ রানার্স আপের ৫টিই থাকছে বাংলাদেশের নিচে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল। তবে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে ১-১ সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে ৫ গোল হজম করে বাংলাদেশ। তাতেই গ্রুপ সেরা হওয়ার আশায় গুড়ে বালি পড়ে। আসর জুড়ে ভালো খেলায় নিশ্চিত হয় মূল পর্বের খেলা। আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব নারী এশিয়ান কাপ, যেখানে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। বাছাই পর্বে খেলা সেরা ১১ দল যোগ দিচ্ছে তাদের সাথে। এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব ২০ নারী বিশ্বকাপের টিকিটও। ১২ দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া ৪ দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে সিনিয়র খেলোয়াড়দের মতো এশিয়ান কাপের মূল টুর্নামেন্টে জায়গা করে নেওয়া অনূর্ধ্ব ২০ নারী ফুটবলারদেরও উন্নত ক্যাম্পের জন্য জাপানে নেওয়ার পরিকল্পনার কথা জানালেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। একই বছরে আমরা দুটাই পেয়েছি, প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এজ লেভেল। তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি। আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম। আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। ফিলিস্তিনি পেলে হিসেবে পরিচিত ফুটবলার সুলাইমান আল ওবেইদের মৃত্যুতে উয়েফার দেওয়া শোক বার্তার তীব্র সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। উয়েফা এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানালেও তার মৃত্যুর কারণ, স্থান বা পরিস্থিতি নিয়ে নীরব থাকায় এই ক্ষোভ প্রকাশ করেন লিভারপুল তারকা। গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলের হামলায় গাজা দক্ষিণে নিহত হয়েছেন ফিলিস্তিনি পেলেখ্যাত ফুটবলার সুলাইমান আল ওবেইদ। সম্প্রতি সুলাইমানকে শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল ওবেইদের মৃত্যুর কারণ স্পষ্ট না করা এবং ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ না করায় অনলাইনে সংস্থাটিকে প্রশ্ন করেছেন লিভারপুল ইজিপশিয়ান তারকা মোহাম্মদ সালাহ। ওবেইদের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেয় ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনি ফুটবলারকে মেধাবী আখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয় অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশার আলো দেখিয়েছিলেন তিনি। তবে এড়িয়ে যাওয়া হয় ইসরায়েলের হামলা প্রসঙ্গ, আর এতেই ক্ষিপ্ত হন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। এক্স হ্যান্ডেলে উয়েফার পোস্ট শেয়ার দিয়ে সালাহ প্রশ্ন তোলেন কিভাবে, কোথায় এবং কেন মৃত্যু হয়েছে ওবেইদের। তবে এই ইস্যুতে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলেও মন্তব্যে রাজি হয়নি উয়েফা কর্তৃপক্ষ। ৪১ বছর বয়সী আল ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ১০০-এর বেশি গোল করেন, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা হিসাবে পরিণত করেছিল। ১৯৮৪ সালে ২৪ মার্চ গাজায় জন্ম নেয়া ওবেইদ খাদামাত আল সাতি ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি দখলকৃত পশ্চিম তীরের মারকাজ শাবাব আল আমরি এবং গাজা স্পোর্টস ক্লাবেও খেলেন। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ফিলিস্তিনি দলের নিয়মিত সদস্য ছিলেন। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী তিনি ২৪ বার জাতীয় দলে জার্সি গায়ে মাঠে নেমে ২টি গোল করেন, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১০ সালের পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে সিসার কিক গোল।
ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ফুটবল সম্প্রদায়ে ৩২১ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত প্রায় ৬২,০০০ মানুষ নিহত হয়েছেন। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য মতে গাজা ও পশ্চিম তীর জুড়ে স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ থেকে শুরু করে জিম ও ক্লাব হাউস সহ ২৮৮টি ক্রীড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে গাজায় ২৬৮টি স্থাপনা, পশ্চিম তীরে ২০টি। এগুলো প্রায় অর্ধেক সরাসরি ফুটবলের সঙ্গে জড়িত ছিল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ক্রিকেট। আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হলো বাংলাদেশ দলের। এক ধাপ পিছিয়ে 10 নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। টাইগারদের র্যাঙ্কিং অবনতির মূল কারণ পাকিস্তান দলের পরাজয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হারার পর তাদের রেটিং পয়েন্ট কমে যায় এবং শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে গিয়ে 4 নম্বরে উঠে যায়। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল 77। তবে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং বেড়ে 78 হয়ে গেছে। ফলে তারা 9 নম্বরে চলে গেছে এবং বাংলাদেশ নেমে গেছে 10 নম্বরে। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।